Hello everyone, welcome to another lecture of Macau and today we are discussing the uncertainty of future events for the economics for engineers subject, sixth semester etc. So let's start without any delay. তো আনসার্টেনটি ইন ফিউচার বা অনিশ্চয়তা যদি বাংলায় বলি আমি, যেটা বলতে আমরা কি বুঝি? তো অনিশ্চয়তা বা আনসার্টেনটি বলতে আমরা বুঝি যে এটা আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। এটা ডিপেন্ডস অন দ্য এস্টিমেটস অফ দ্য ফিউচার ভ্যালু। আমরা ফিউচার ভ্যালুর এস্টিমেটস এর বেসিসে আমরা কি করি, আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর অ্যানালাইসিস করি, রাইট? ফিউচারে এইটা হবে বা ওটা হইতে পারে, ওই বেসিসে আমরা করি। এবার ভাবো ফিউচারে ওই জিনিসটা হইল না, তাহলে কি হইলো? তাহলে তো আমার পুরো অ্যানালাইসিসটা ভুল। ফিউচারে ধরো যে আমি ভাবলাম যে যে কষ্ট আমার লাগবে সেই কষ্টে বেশি লেগে গেল বা সেই কষ্টে কম লেগে গেল, তাহলে আমার অ্যানালাইসিসটা ভুল হয়ে গেল। তো এইটাকেই বলা হয় আনসার্টেনিটি, যে আমার ফিউচারে কি হবে না হবে সেটা কোনো ঠিকই নেই। তো তার বেসিসে আমি অ্যানালাইসিস করে দিলাম, তাহলে তো সেটা ঠিক না। তো এটাই বলে আমাদের ইনহেয়ারলি আনসার্টেইন এটাকে বলা হয়, ঠিক আছে? তো এস্টিমেটস এন্ড দেয়ার ইউজ ইন ইকোনমিক্সে কি হয়, আমরা এস্টিমেট কিভাবে করি? তো একটা হয় হলো পয়েন্ট এস্টিমেট, একটা রেঞ্জ এস্টিমেট, একটা হয় প্রবাবিলিস্টিক এস্টিমেট। তো পয়েন্ট এস্টিমেট কি হয়, এই ক্ষেত্রে আমরা বেস্ট গেস করি। একটা ভালো বসতে বেস্ট যেটা আমার হইতে পারে সে বেস্ট আমরা গেস করি। যেমন অ্যানুয়াল কস্ট ধরো 50,000 আমরা যদি বলি, বাট এটা খুবই ইগনোর আনসার্টিনিটি। আমরা ধরি কোনো আনসার্টিন নাই যে এটাই হবে, আমরা বেস্ট ভ্যালুটা চুজ করে নিই যে এটাই আমার হবে, একটা সিঙ্গেল বেস্ট ভ্যালু চুজ করি, সেটাকে আমরা পয়েন্ট এস্টিমেশন বলি। দেন রেঞ্জ এস্টিমেশন বলে যে একটা রেঞ্জ অফ পসিবল ভ্যালু, যে এত থেকে এত হইতে পারে। লাইক ধরো আমার কস্ট লাগবে 40,000 থেকে 60,000, ঠিক আছে? একটা মোর রিয়ালিস্টিক ভ্যালু যে এই রেঞ্জের মধ্যে আমার হবে, রেঞ্জ এস্টিমেট। অথবা আরেকটা হলো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক, একটা সেটা বলছে আমার বিভিন্ন রকম ভ্যালুস কে, পাস্টের এক্সপিরিয়েন্স কে, আরো জিনিসকে আমরা প্রবাবিলিটিক্যালি অ্যানালাইসিস করলাম এবং অ্যানালাইসিস করে আমরা একটা এস্টিমেট ভ্যালু আনলাম, ঠিক আছে? ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ প্রবাবিলিটিস অ্যানুয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা সব থেকে বেশি রিজুয়াস হয়, সব থেকে বেশি এফেক্টিভ প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স যদি আমরা করি, এস্টিমেশন যদি করি। তো এই এস্টিমেশনের ক্ষেত্রে আমরা রেঞ্জ এস্টিমেট যেটা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের তিন রকম ওয়ে আনা হয়। একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা মোস্ট লাইকলি, আর একটা হলো পেসিমিস্টিক। তো অপটিমিস্টিককে আমরা ও সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই ক্ষেত্রে আমরা বেস্ট পসিবল আউটকাম বা লো, যেখানে আমরা লো কস্ট এবং হাই রেভিনিউ এই কনসেপ্টটা নিয়ে চলি। আর একটা হয় মোস্ট লাইকলি, মোস্ট লাইকলি আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এটা মোস্ট প্রবাবল আউটকাম, যেটা হইতে পারে, সব থেকে বেশি চান্সেস আছে সেটা আমরা এখানে দেখি। আর একটা পেসিমিস্টিক মানে বলতে আমরা সে সব থেকে ওস্ট পসিবল যেটা ভ্যালু আউটকাম সেটা আমরা ধরি, মানে আমার কস্ট অনেক বেশি লাগছে কিন্তু রেভিনিউ অত আসছে না, এটাকে কনসিডার করি। তো একটা হলো ওস্ট, একটা বেস্ট, একটা হলো মাথার মাঝামাঝি যেটা হইতে পারে, মোস্ট প্রবাবল। এই আমরা তিনটা ওয়েতে আমরা কিন্তু রেঞ্জ এস্টিমেশন করি, ঠিক আছে? নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, যেটি হলো PERT ফর্মুলা। এটা বলতে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, যেটা আমরা কি কি হিসেবে জানি, পার্ট বা PERT ফর্মুলা। তো সেটা PERT ফর্মুলা কি হয়, সর্বপ্রথমে মিউ ইকুয়াল টু EX ইকুয়াল টু 0 + 4m + p/6। এই ও হচ্ছে অপটিমিস্টিক, এম হচ্ছে আমার যেটা আমার মোস্ট লাইকলি, এন্ড পি হচ্ছে আমার পেসিমিস্টিক। তো এটা সবগুলোর এরভাবে আমাদের আমাদের বার করা হয় PERT, দ্যাট ইজ প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক্স এর ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু বার করা হয়, পার্ট ভ্যালু বার করা হয়। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু মিউ, এন্ড এটা তার ভেরিয়েন্স বার করা হয় এইভাবে, সিগমা স্কোয়ার ইকাল টু P - O/6 তার স্কোয়ার। এটাকে ভেরিয়েন্স বলা হয়। একটা হলো এক্সপেক্টেড ভ্যালু, একটা হলো ভেরিয়েন্স, ঠিক আছে? নেক্সট এখানে প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি বার করা হয়, আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে অলরেডি জানি যে পি এক্স ইকাল টু এক্স আই, যে কোনো একটা ইভেন্ট এক্স আই এর জন্য একটা ইভেন্ট ইভেন্ট বা আউটকাম বলো, লং রান রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ইনকাম বোঝাবে, ঠিক আছে? লং টার্মে তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে সেটাকে বোঝায়, এন্ড এটাকে স্যাটিসফাই কি করে, এই কন্ডিশন দুটোকে স্যাটিসফাই করে। তাহলে এটাই হলো সিম্পলি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে, দ্যাট ইজ হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে যদি আউটকাম S1 এর জন্য যদি প্রবাবিলিটি P1 হয়, সেটা যদি X1 P1 হয়, এরকম করে যদি Xn এর জন্য PN হয় এবং আমাদের Xn ইন্টু PN আমাদের মাল্টিপল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল প্রবাবিলিটি যেটা হবে সেই ক্ষেত্রে আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1 হয়, এন্ড আমাদের এক্সপেকটেশন যেটা হবে, এক্সপেক্টেড ভ্যালু, দ্যাট উইল বি সামেশন অফ XI/PI, ঠিক আছে? এটা আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একই বলা হয়। নেক্সট হলো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা হয়, এখানে প্রবাবিলিটি যেটা আছে কনসেপ্ট সেগুলি আমরা এখানে পড়তেছি। জয়েন্ট প্রবাবিলিটি বলতে কি বুঝি, সেক্ষেত্রে ধরো দুটো ইভেন্ট আছে, একটা A আর B, দুটো একসাথে ঘটবে, যদি একসাথে ঘটে এবং তারা যদি একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট মানে সিম্পলি ওরা তাদের ইন্টারসেকশন বলে কিছু থাকবে না, তাদের ইন্টারসেকশন তাদের মাল্টিপল হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা তারা জেনারেল কেসে আমরা নিব, ঠিক আছে?
ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এটা হয়, জেনারেল কেসে আমরা এটা নেবো, এটাকে বলছি জয়েন্ট প্রবাবিলিটি। তো জয়েন্ট প্রবাবিলিটি টেবিল কিভাবে বানাবি, একটা ফর হাই ডিমান্ড যদি আমাদের স্ট্রং কম্পারিজন থাকে, সেই ক্ষেত্রে আমাদের এরকম হবে। অ্যান্ড উইক কম্পারিজনের ক্ষেত্রে যদি ধরো P=0.6 ধরি, সেক্ষেত্রে এরকম হবে। তো মার্জিনালের ক্ষেত্রে আমার টোটাল আলটিমেটলি তো আমার মার্জিন টোটালে ওয়ানে আসতে হবে। তো এইটাই হলো সিম্পলি আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা এক্সাম্পল সহকারে তোমাদের বলা হলো আর কি। 4.0 এগুলো প্রবাবিলিটি আর কি। নেক্সট হলো এক্সপেক্টেড ভ্যালু। হোয়াট ইজ এক্সপেক্টেড ভ্যালু? হচ্ছে এক্সপেকটেশনও বলা হয় অনেকে। তো এক্সপেক্টেড ভ্যালুকে আমার ম্যাথামেটিক্যালি এক্সপেকটেশন বলা হয়। দ্যাট ইজ হলো ইএক্স, বা প্রবাবিলিটি ওয়েটেজ এভারেজ অফ অল পসিবল আউটকাম। সেই ক্ষেত্রে এই যে এইভাবে ডিসক্রিটের ক্ষেত্রে এরকম হবে, অ্যান্ড কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি। এটা আমার সব প্রবাবিলিটি কনসেপ্ট, এই জন্য আমি এটা বেশি নিয়ে আলোচনা করতেছি না। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু ইন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে আমাদের এক্সপেক্টেড ভ্যালু কি পসিবিলিটি আছে। দ্য এক্সপেক্টেড ভ্যালু রিপ্রেজেন্ট দ্য ওর্থ অফ দ্য প্রজেক্ট। একটা প্রজেক্টের প্রেজেন্ট ওর্থ, এক্সপেক্টেড প্রেজেন্ট ওর্থ বোঝায় হচ্ছে আমাদের এই এক্সপেক্টেড ভ্যালু দিয়ে। তাই এইভাবে আমরা বার করি, যেমন এক্সপেকটেশন অফ প্রেজেন্ট ওর্থ, দ্যাট ইজ হলো সামেশন অফ প্রেজেন্ট ওর্থ যতগুলো আছে সবগুলো প্রেজেন্ট ওর্থের প্রবাবিলিটি সহকারে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে। যেমন ধরো একটা এরকম আমরা সবসময় প্রবলেম দিয়ে বুঝতে পারবো জিনিসগুলো ভালো করে, যে প্রজেক্ট হ্যাজ থ্রি পসিবল আউটকাম। আমার তিনটা পসিবল আউটকাম হতে পারে, তিনটা প্রবাবিলিটি হতে পারে। যে একটা অপটিমিস্টিক প্রবাবিলিটি হতে পারে, যেটা হচ্ছে আমার 80,000 এর উপরে ইনকাম প্রেজেন্ট ওর্থ হবে, এবং সেই ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 0.25, দ্যাট ইজ 25%। মোস্ট লাইকলি আমার 40,000 হতে পারে, সেটা 50% চান্স। অ্যান্ড পেসিমিস্টিকের আমার 10,000 টাকা লস হতে পারে, তো সেই ক্ষেত্রে আমার 25% চান্স, মানে 0.25 আমরা প্রবাবিলিটি হবে। তো এবার সবগুলোকে যদি আমরা একসাথে করি, দ্যাট ইজ এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, দ্যাট উইল বি আওয়ার এক্সপেকটেশন, দ্যাট ইজ 37,500। ঠিক আছে। তো এটা কি হবে, এটা অলরেডি পজিটিভ ইনকাম। তো ইকোনমি আমার কিন্তু অ্যাট্রাকটিভ অন এভারেজ, একটা এভারেজ ইকোনমি আমার কি হচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে, এই আর কি। তো এবার ইকোনমিক ডিসিশন ট্রি বলতে আমরা কি বুঝি, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের জানতে হবে। দ্যাট ইজ ইকোনমিক ডিসিশন ট্রি ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিসিশন অল্টারনেটিভস, চান্স ইভেন্টস অ্যারেঞ্জড ইন হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার। আমরা কি বিভিন্ন যে ইভেন্টস গুলো রয়েছে, ডিসিশন মেকিং ট্রি বলতে আমরা বিভিন্ন রকম যে ইভেন্টস গুলো রয়েছে এই আমার ইকোনমিক ডিসিশনের ইভেন্টস গুলো, সেই ইভেন্টস গুলোকে কি করছি আমরা একটা অর্ডারে, ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা শো করছি, যেটা আমাদেরকে ডিসিশন যেটা আছে সেই ডিসিশন গুলোকে শো করবে। এটা কি 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 বোঝাবে, তখন ডিসিশন নোট শো করবে, চান্স নোট শো করবে, ব্রাঞ্চ শো করবে, টার্মিনাল নোট শো করবে। যেমন ডিসিশন নোট আমরা কি শো করবো, যেটা আমরা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা শো করবে আমাদের পয়েন্টস হয় আর ডিসিশন মেকার চুজ, যে পয়েন্টগুলো ডিসিশন মেকার চুজ করবে সেগুলো দেখাবে। সার্কেল নোট দিয়ে রিপ্রেজেন্ট করবো যেটা র্যান্ডম আউটকাম যেগুলো আসবে সেগুলোকে। তারপর ব্রাঞ্চেস যেগুলো থাকবে সেটা আমরা অল্টারনেটিভ মেথডস বা অল্টারনেটিভ ডিসিশন নোটস গুলোকে দেখাবে। দেন টার্মিনাল নোট যেটা থাকবে সেটা আমাদের ফাইনাল ভ্যালু যেটা আছে, ফাইনাল ভ্যালু গুলোকে দেখাবে। ঠিক আছে। প্রফিটস বলো, লস বলো, সেগুলোকে দেখাবে। দেন হচ্ছে আমার প্রসিডিওর ফর হচ্ছে ইকোনমিক ডিসিশন। ইকোনমিক ডিসিশনে কি কি প্রসিডিওর হতে পারে ডিসিশন ট্রিতে, সেটা আমরা দেখবো। স্টেপ ওয়ান কি হয়, কিভাবে বানাবো আমরা, সহজে আমরা ড্র করবো ট্রি ফ্রম রুট টু লিভ, আমরা লেফট টু রাইট বা রুট টু লিভ আমরা প্রথমে ড্র করবো। দেন আমরা লেভেল করবো সমস্ত ব্রাঞ্চগুলোকে প্রবাবিলিটিস এন্ড তার পে অফ দিয়ে। তারপর রোল ব্যাক করবো, মানে হচ্ছে লেফট থেকে রাইটে আবার আমরা আসবো। কিভাবে আসবো, যে চান্স নোটের ক্ষেত্রে আমরা কম্পিউট করবো তার হচ্ছে এক্সপেকটেশন কম্পিউট করবো। তারপর ডিসিশন নোডে আমরা কি করবো, তার ব্রাঞ্চ, সিলেক্ট দ্য ব্রাঞ্চ, দ্য বেস্ট এক্সপেক্টেড ভ্যালু, যেটা বেস্ট এক্সপেক্টেড ভ্যালু আছে সেটাকে আমরা চুজ করবো। আর অ্যাট দ্য এন্ড ভ্যালু অ্যাট দ্য রুট ইজ দ্য অপটিমাল এক্সপেক্টেড ভ্যালু। আর রুটে যে ভ্যালুটা হবে তাকে এক্সপেক্টেড ভ্যালু বলবো। তাহলে এবার ভাবো লেফট থেকে আমরা রাইটে আমরা দেখি একটা ডায়াগ্রাম, দেখি ডিসিশন ট্রি ডায়াগ্রাম দেখি। এই ডি আমার হচ্ছে মেইন ডিসিশন, এর অল্টারনেটিভ হতে পারে দুটো, এই একটা গেল এই একটা গেল। ঠিক আছে। এবার তার অল্টারনেটিভ সি যদি হাই এক্সপেকটেশন আমরা রাখি, মানে হাই যদি আমাদের ধরি ইনকাম হবে, সেই ক্ষেত্রে আমাদের 80,000 আসতে পারে, এবং লোয়েস্ট এর ক্ষেত্রে আমরা ভাববো সেক্ষেত্রে 20,000 আসতে পারে। অ্যান্ড সি আরেকটা যে অল্টারনেটিভ আছে, দ্যাট ইজ আমাদের অল্টারনেট বি, সেই ক্ষেত্রে তার যে ইসে আসবে সেটা তার হাই হতে পারে আমার 1,000, সরি 1,00,000, আর যদি লো হতে পারে -10। তাহলে এবার আমরা কোন ডিসিশনটা নেব। ঠিক আছে। তাহলে কি বলছে আমাদের, অ্যাড চান্স নোড, আমাদের এর এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের দেখতে হবে। অ্যান্ড ডিসিশন নোডে আমরা কি দেখবো, ব্রাঞ্চ উইথ দ্য বেস্ট এক্সপেক্টেড ভ্যালু, মানে ম্যাক্স বেনিফিট আর মিনিমাম কস্ট, সেটা আমরা চুজ করবো। তাহলে ম্যাক্স বেনিফিট আমার কোথায় হচ্ছে, ম্যাক্স এখানে হচ্ছে। তা ব্যাক করবো, এটা কোন অল্টারনেটিভ হচ্ছে, এই অল্টারনেটিভ পড়ছে। তো সেই হবে দ্য ভ্যালু টু দ্য রুট ইজ দ্য অপটিমাল এক্সপেক্টেড ভ্যালু। এটা আমাদের অপটিমাল এক্সপেক্টেড ভ্যালু, এই সব থেকে হাইয়েস্ট যেটা আমাদের হবে, সেটা হবে আমাদের সব থেকে অপটিমাল আমাদের সব ইসে হবে। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাদের রিস্ক ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমি।
ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে রিস্ক কি আছে? রিস্ক রেফার টু দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাকচুয়াল আউটকাম উইল ডিফার ফ্রম দ্য এক্সপেক্টেড আউটকাম। এক্সপেক্টেড যেটা আউটকাম আছে তার থেকে কতটা ডিফার করছে সেটা হচ্ছে আমাদের রিস্ক। তো রিস্কের ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য আনফেভারেবল আউটকাম অ্যান্ড ইনটু হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ লস, যতটা লস হচ্ছে সেটার ম্যাগনিটিউড, অ্যান্ড ওটা কত পার্সেন্ট চান্স রয়েছে সেটা। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্যালি রিস্ক ইজ মেজার্ড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স বলতে পারি আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা অথবা ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। আউটকামস সেই ক্ষেত্রে আমরা এক্সপেকটেশনের সিগমা নেবো, সেক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস নিউ আমার নেওয়া হয়, সেটা জেনারেলি আমার এই যে এক্স আই মাইনাস নিউ স্কোয়ার পি এক্স আই হবে। এটা জেনারেলি এই ক্ষেত্রে এই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ রুট ওভার সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্সের রুট আমরা বলতে পারি আর কি। দেখি বোঝা যাচ্ছে একটা স্কোয়ার রুট তো হবেই। নেক্সট হচ্ছে তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ভেরিয়েন্সের কোএফিসিয়েন্ট কি হয়? ভেরিয়েন্সের ভেরিয়েশনের কোএফিসিয়েন্ট হয় আমাদের রিলেটিভ রিস্ক, সেটাকে বলা হয় এই সিগমা বাই মিউ, মড মিউ ইন্টু হচ্ছে 100, তাকে আমরা বলি রিলেটিভ রিস্ক। এই রিলেটিভ রিস্ক আমাকে কি বলে? হায়ার দ্য রিলেটিভ রিস্ক বা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, তার দ্য গ্রেটার দ্য রিলেটিভ রিস্ক অ্যান্ড ইউনিট পার এক্সপেকটেশন রিটার্ন। এবার রিস্ক ভার্সেস রিটার্ন বলতে আমরা কি বুঝি? রিস্ক আর রিটার্নের ট্রেড অফ একটা কনসেপ্ট আছে, সেটা আমরা জানতে হবে। ইনভেস্টমেন্ট উইথ হায়ার এক্সপেক্টেড রিটার্ন, যে ইনভেস্টমেন্টের রিটার্ন খুব অনেক বেশি হয়, এক্সপেক্টেড হায়ার রিটার্ন আউট, সেই ক্ষেত্রে আমরা হায়ার রিস্কও দেখতে পারি। এই আমাদের গ্রাফিক্যাল টিতেই আমরা দেখতে পারি যে আমরা যে সব থেকে বেশি এক্সপেকটেশন কোথায় আসছে, এখানে এইটাতে আসছে। আমরা সব থেকে বেশি আমরা ইনকাম এখানে দেখছি $1,00,000। আবার তাহলে সব থেকে এখানে লোয়ের যদি রিস্ক যেটা সব থেকে বেশি, এখানে আমার লস হয়ে যেতে পারে, $10,000 লস হয়ে যেতে পারে। বাট যেখানে যেখানে আমার দেখো যেখানে আমার আউটকাম অনেক বেশি না, সেখানে কিন্তু লস হচ্ছে না। এখানে মিনিমাম ইনকাম হতে পারে বাট একদম লস হবে না। তাহলে এক্ষেত্রে মিনিমাম লস হচ্ছে, এক্ষেত্রে আমার রিটার্ন বেশি পাচ্ছি, বাট এখানে লস হওয়ার চান্সও অনেক বেশি আছে। তো এই হলো বেশি। এটাকে বলে রিস্ক অ্যান্ড রিটার্ন ট্রেড অফ। ঠিক আছে, তো ইনভেস্টর রিকোয়ার্স দ্য রিস্ক প্রিমিয়াম অ্যাডিশন এক্সপেকটেশন রিটার্ন টু কম্পিউট দ্য অ্যাডিশনাল রিস্ক। ঠিক আছে, তো রিস্ক রিটার্নের গ্রাফ এখানে দেওয়া আছে, যেমন এখানে লো রিস্ক আছে, লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক। এটা হলো আমাদের অ্যাকচুয়াল যে এফিসিয়েন্ট ফ্রন্টিয়ার, এটা আমাদের এফিসিয়েন্ট ভ্যালু যেটা আছে সেটা। আর লো রিস্ক নিলে সেটা আমার একদম এফিসিয়েন্ট ভ্যালুর আশেপাশে থাকবে, মডারেট রিস্ক একটু দূরে যাবে, আর হাই রিস্ক মানে হচ্ছে সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে। ঠিক আছে, হায়ার এক্সপেক্টেড রিটার্ন। এবার কত রকম রিস্ক হতে পারে? রিস্ক আমরা অনেক রকম নিতে পারি। একটা হচ্ছে মার্কেট রিস্ক হতে পারে। মার্কেট রিস্ক মানে সেই ক্ষেত্রে আমরা ডিসস্যাটিসফাইড হতে পারি, মার্কেটে চললোই না। ঠিক আছে, এক্ষেত্রে রিটার্ন রেট, ইন্টারেস্ট রেট চেঞ্জ করবে। নেক্সট হলো প্রজেক্ট স্পেসিফিক রিস্ক হতে পারে, আনসিস্টেমেটিক। ঠিক আছে, ওটা সিস্টেমেটিক আনসিস্টেমেটিক, ক্যান বি রিডিউস থ্রু ডিভার্স ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, তো স্পেসিফিক টু আ প্রজেক্ট, একটা প্রজেক্টের টেকনিক্যাল ফেলিয়ার বা কস্ট আউট অফ কিছু বড় হয়ে গেল, সেটা একটু ওইটাকে চেঞ্জ করে অন্য একটু করলে পরে এটা আমার ফিক্সিবল হতে পারে। নেক্সট হচ্ছে ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশনকে আমি ঠিকঠাক মেজার করতে পারিনি, তো আনসার্টেনিটির জন্য আমার হরে কৃষ্ণ হয়ে গেছে। নেক্সট হল একটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। এটা ডিফিকাল্ট ইন কনভার্টিং দ্য অ্যাসেট টু ক্যাশ কুইকলি, মানে অ্যাসেট থেকে ক্যাশে আমরা কনভার্ট করতে পারি নাই, তার জন্য ওই অ্যাসেটের কোনো একটা ভ্যালুই ঠিকঠাক আসে নাই, ডিফিকাল্টি এসে গেছে। তো এই ক্ষেত্রে লিকুইডিটি রিস্ক হয়ে যাচ্ছে, মানে ক্যাশই আমার যখন ক্যাশের দরকার ক্যাশ পাইলাম না, বাট আমার কাছে অ্যাসেট ছিল, অ্যাসেট আমি কনভার্টই করতে পারিনি বা বিক্রি করতে পারিনি। পলিটিক্যাল বা রেগুলেটরি রিস্ক একটা চলে আসে, ধরো লস, রেগুলেশন, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হয়ে গেল, যার জন্য প্রোডাক্টটা হ্যাম্পার হয়ে গেল। ধরো তোমার প্রোডাক্টের 18% কিছু একটা কেমিক্যাল বা কিছু একটা ছিল, বাট গভর্নমেন্ট রেগুলেট করে দিল ওটা 18% আর 50%-এর নিচে আনতে হবে, 15%-এর নিচে আনতে হবে, তাহলে তোমার প্রোডাক্টটা ব্যান হয়ে গেল, তোমার প্রোডাক্ট মার্কেটে চলতে পারবে না। তো প্রোডাক্ট এখানে এটা হলো পলিটিক্যাল রিস্ক একটা চলে আসে আমার এখানে। এই হলো ব্যাপার, এর জন্য অনেক কোম্পানি পলিটিক্যাল পার্টি টাকা হয় যাতে এই রিস্ক না থাকে। যাই হোক, এটা অনেকটা ডিপ আলোচনা করে ফেলাইছি। নেক্সট হচ্ছে আমাদের সিমুলেশন অথবা এটাকে বলা হয় মন্টে কার্লো সিমুলেশন। তো মন্টে কার্লো সিমুলেশন ইজ আ কম্পিউটেশনাল টেকনিক দ্যাট ইউজেস র্যান্ডম স্যাম্পলিং for the distribution probability distribution uncertain variables to generate a large number of possible outcome। যে আমরা অনেকগুলো পসিবল আউটকাম একবারে যেমন দেখতে পারি, ম্যানুয়ালি ক্যালকুলেট করতে অনেক অনেক কম লাগে, বাট এই মন্টে কার্লো সিমুলেশন করলে আমরা অনেকগুলো পসিবল আউটকাম একবারে দেখতে পারি, এবং যার জন্য আমার এই যে প্রববিলিটি ডিস্ট্রিবিউশন যেটা থাকবে সেটা অনেকটা বড় হবে, সেক্ষেত্রে পারফরমেন্স অফ মেজারমেন্ট আমার বাড়বে। মন্টে কার্লো সিমুলেশন কিভাবে করে? মন্টে কার্লো সিমুলেশন করার জন্য সবার আগে আমরা ভেরিয়েবল আইডেন্টিফাই করতে হবে, যে কোন কোন ভেরিয়েবল আমরা দেখবো, কস্ট, বেনিফিট, স্ল্যাবেজ ভ্যালু, প্রজেক্ট লাইফ, ইন্টারেস্ট, এইসব আমাদের ভেরিয়েবল গুলো নিতে হবে। তারপর আমরা ডিফাইন করতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা, আমাদের এইচ ভেরিয়েবলের জন্য ইউনিফর্ম করবো না নর্মাল করবো নাকি ট্রায়াঙ্গুলার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে, সেটা আমরা ডিফাইন করতে হবে। দেন আমাকে জেনারেট করতে হবে র্যান্ডম স্যাম্পলস জেনারেট করতে হবে ফর ইচ ভ্যালু। তারপর আমাকে কম্পিউট করতে হবে কি তাদের ফিজিক্যাল ওর্থ বা মেজার্ড ওর আমাদের করতে হবে, ও ফিজিক্যাল ওর্থ বা অন্য কিছু মেজার যেগুলো আমরা করি সেগুলো মেজার করবো আমরা।
স্যাম্পল ভ্যালুর উপরে। দেন আমাদের রিপিট করতে হবে এই স্টেপগুলা 3 থেকে 4 বার, অনেকগুলো লার্জ নাম্বার পাওয়ার জন্য, ভাই 1000 থেকে 10,000টা ভ্যালু পাওয়ার জন্য, লার্জ নাম্বার পাওয়ার জন্য এগুলো আমরা রিপিট করতে থাকবো। এরপরে আমরা এই সমস্ত ভ্যালু পাওয়ার পরে আমরা তার অ্যানালাইসিস করবো। কি করবো? অ্যানালাইজ দ্য রেজাল্ট, প্লট দ্য হিস্টোরিক ডায়াগ্রাম, মানে ফিজিক্যাল অর্থে আমরা হিস্টোগ্রাম তৈরি করব। আমরা মিন কম্পিউট করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম্পিউট করব, প্রবাবিলিটি আমরা দেখবো, এবং কোন ক্ষেত্রে আমার প্রবাবিলিটি সব থেকে বেশি আসছে আমার ফিজিক্যাল ওরটা 0 থেকে বেশি বা ইকুয়াল হওয়ার, তো সেটাও দেখবো। এরকম হিস্টোরিয়াস ডায়াগ্রাম আসলে এবং 0 থেকে ইকুয়াল হওয়ার আশেপাশে হওয়ার কোনটা সব থেকে বেশি আসছে সেটা আমরা দেখবো প্রেজেন্ট ওর। ঠিক আছে, প্রেজেন্ট ওরে 0 এবং 0-এর উপরে কত কোনটা আসছে সেটা দেখবো, কোনটা সব বারবার আসছে। তো দেখো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এটা আছে 10, তো এইখানেই আমার আছে অ্যাকচুয়াল আমাদের প্রজেক্টটা লাই করবে। ঠিক আছে, তো এবার ডিস্ট্রিবিউশন ফিউশন হয়েছে এরিয়া আর রাইট অফ জিরো, মানে 0 থেকে সব রাইটে যেগুলো আছে সবগুলো আমাদের আমরা দেখবো যে এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি মানে ফিজিক্যাল গ্রোথ আমাদের বেশি আছে। নেক্সট হচ্ছে সিমুলেশন আমরা কেন করবো? সিমুলেশন করলে পরে আমাদের হ্যান্ডেল দ্য কমপ্লেক্স এন্ড নন লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে, তারপর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর আউটকামস, এই ক্ষেত্রে নট জাস্ট এক্সপেক্টেড ভ্যালু, আমরা এখানে সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আউটকাম গুলো সবগুলো দেখছি। এই ক্ষেত্রে আমরা কোরিলেশন বিটুইন ভেরিয়েবলস আমরা জানতে পারছি, অ্যান্ড নো নিড ফর অ্যাজিউম আ স্পেসিফিক ডিস্ট্রিবিউশন অর ফর আউটকাম, একটা স্পেসিফিক আউটকাম আমার অ্যাজিউম করার দরকার নেই, আমরা সবগুলো কনসিডার করছি। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটি হচ্ছে র্যান্ডম নাম্বার ম্যাপিং। তো র্যান্ডম নাম্বার ম্যাপিং হচ্ছে আরেকটা টেকনিক। ঠিক আছে, যেমন আমরা এখানে এটা করলাম হিস্টোগ্রাম বা সিমুলেশন দিয়ে, তখন আরেকটা হতে পারে আমরা এটা র্যান্ডম নাম্বার ম্যাপিং হতে পারে একটা, যে ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন ইউজ করি, এবং ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন আমরা মিনিমাম এ অ্যান্ড বি, নোড বি, ম্যাক্সিমাম সি এভাবে নেওয়া হয়, আর র্যান্ডম নাম্বার নেওয়া হয় 0 থেকে 1-এর মাঝখানে র্যান্ডম নাম্বার, এবং সেই অনুযায়ী আমাদের এখানে কি হবো, আমাদের র্যান্ডম নাম্বার ম্যাপিং বা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন আমরা পাবো, দ্যাট ইজ হচ্ছে a প্লাস রুট ওভার আর সি মাইনাস এ বি মাইনাস এ, ফর হচ্ছে 0 < (r) < (b) - (a) by c - (a), আর সি মাইনাস রুট ওভার 1 - r প্লাস সি মাইনাস এ সি মাইনাস বি, অ্যান্ড ফর হচ্ছে সি মাইনাস এ বাই সি মাইনাস বি < (r) < (1). তো এই রেঞ্জের জন্য এরকম হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ হচ্ছে আমাদের রিয়াল ওপিনিয়ন। রিয়াল ওপিনিয়ন বলতে আমরা কি বুঝি? দ্য রাইট বাট নট দ্য অব্লিগেশন টু টেক স্পেসিফিক বিজনেস অ্যাকশন, মানে ইনভেস্ট বলো, এক্সপ্যান্ড বলো, অ্যাবান্ডন বলো, অ্যাট দ্য সাম ফিউচার টাইম। মানে রিয়েল ওপিনিয়ন বলতে আমরা বুঝি যে এমন একটা ওপিনিয়ন, রাইট, যেটা আমার নিতেই হবে, রাইট টু টেক স্পেসিফিক বিজনেস অ্যাকশন, কারণ একটা স্পেসিফিক বিজনেস অ্যাকশন নিচ্ছি, লাইক আমি ইনভেস্ট করবো, আমি কোনো আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবো, বা আমি আমার বিজনেসটাকে ছেড়ে দিবো, ঠিক আছে, ডিফার করবো, চেঞ্জ করবো, সেই জিনিসটাকে ডিসিশন গুলোকে আমরা রিয়াল ওপিনিয়ন বলছি। আনলাইক দ্য ফাইন্যান্সিয়াল অপশনস, যেগুলো ফাইন্যান্সিয়াল অপশন যেগুলো আছে, রিয়াল অপশনের বদলে ফাইন্যান্সিয়াল অপশন অন স্টকস, রিয়াল অপশন অনলি অ্যাপ্লাই টু রিয়াল ফিজিক্যাল বিজনেস। যেমন ফাইন্যান্সিয়াল অপশন আমাকে কি কি বলে, আমার যে বিজনেসের যে স্টক আছে তার উপর ডিপেন্ডেন্ট, বাট এই ক্ষেত্রে রিয়াল অপশন যেটা আছে সেটা বিজনেস কিভাবে চলবে, তার ফিজিক্যালি বিজনেসালি অ্যাসেট যেটা আছে তার উপর ডিপেন্ড করছে। লাইক ফ্যাক্টরি কোথায় লাগাবো, ফ্যাক্টরিটা এখানে এখন ঠিক আছে না, ওখানে করবো, আমার মজদুর কতগুলো বাড়াবো, সেই সব জিনিসগুলো। তো রিয়াল ওপিনিয়ন রিকগনাইজ দ্য ভ্যালু অফ ম্যানেজিয়াল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেসপন্স টু নিউ ইনফরমেশন, নতুন ইনফরমেশনের উপরে রিপ্রেজেন্ট করে। দেখা হলো গভর্নমেন্ট ট্যাক্স কম নিচ্ছে ফ্যাক্টরির উপরে, যেটা আমার ওই 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 স্টেটে আছে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে আমার এই স্টেট থেকে ওই স্টেটে আমার ফ্যাক্টরিটাকে ট্রান্সফার করার, যাতে আমার লং টার্মে আর সুবিধা হয়। এই এরকম টাইপের রিয়েল ওপিনিয়ন অপশন আমাদের চলে আসে। তো রিয়েল অপশনের মধ্যে অনেকগুলো টাইপ রয়েছে, একটা অপশন টু ডিফার, অপশন টু এক্সপ্যান্ড, অপশন টু অ্যাবান্ডন, অপশন টু কন্ট্যাক্ট, অপশন টু সুইচ, অপশন টু সেজ, অনেকগুলো আছে। তো অপশন টু ডিফার বলতে আমরা কি বুঝি? অপশন টু ডিফার বা ওয়েট, এইটা হলো ডিলে দ্য ইনভেস্টমেন্ট, আমরা কিছু ওয়েট করে যাচ্ছি, মার্কেটের কন্ডিশন আমার সার্টেন কন্ডিশন মেট করার জন্য আমরা বসে আছি, যে এই মার্কেট কন্ডিশনটা আসার পরে আমরা ইনভেস্ট করবো, এইটাকে বলে অপশন টু ডিফার বা ওয়েট স্টেজ, বা ডিলে করছি আমরা। অপশন টু এক্সপ্যান্ড, ইফ দ্য কন্ডিশন আর ফেভারেবল, আমার কন্ডিশন মার্কেট কন্ডিশন ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, এই ক্ষেত্রে আমরা ইনভেস্ট অ্যাডিশনাল ক্যাপিটাল, মানে আরো যেটা আমাদের অ্যাকচুয়াল টার্গেট ছিল ইনভেস্ট করার, তার থেকে বেশি আমরা ইনভেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ একে বলে আমি এক্সপ্যান্ড বলেছি। নেক্সট হলো অ্যাবান্ডন মানে দেখা যাচ্ছে মার্কেট কন্ডিশন একদমই ঠিক নাই, আমরা এখন যদি ইসে করি, প্রজেক্টটাকে আমার পারফর্ম করছে, পুরলি পারফর্ম করছে, তার সবচেয়ে বেস্ট হবে প্রজেক্টের বর্তমানে যা স্ল্যাবেজ আছে বা যা এর ইসে আছে, অ্যাসেট আছে, বিক্রি করো, এটা ছেড়ে দাও। ঠিক আছে, এনকিউ যা লস আছে সেটাকে মেনে নাও, কারণ এটা এই প্রজেক্টে কোনদিন লাভ নিবে না, এটাকে বলে অ্যাবান্ডন করে দেওয়া। ঠিক আছে, তো টাইম স্টোরি দেখে থাকো, তাহলে ওরা কি করেছিল, ওদের টাটা প্রেস ছিল, সেই টাটা প্রেসকে অ্যাবান্ডন করেছিল, অ্যাবান্ডন করে ওরা টাইটান কোম্পানি খুলেছিল, তো এই অ্যাবান্ডন এটা করে দিয়েছিল আর কি। দেন অপশন টু কন্ট্রাক্ট বলতে বোঝায় দ্য স্কেল অফ অপারেশন ইজ ডিমান্ড ফলস, যখন ডিমান্ড ফল করছে, ধরো আবার এই প্রোডাক্ট এখন বেশি বিক্রি হচ্ছে না, তাহলে আস্তে আস্তে এই প্রোডাক্টের আমরা
সেল অপারেশন করো, স্কেল আস্তে আস্তে ওটাকে কমিয়ে দাও, রিডিউস করো ওটাকে, যে আমি আস্তে আস্তে কম প্রডিউস করি, কারণ বিক্রি বিক্রি কম হচ্ছে, তো বিক্রি কম হচ্ছে তো প্রডিউস কম করো, তো এরকম সিস্টেম। নেক্সট অপশন টু সুইচ। সুইচ বলতে বোঝায় সুইচ ইনপুট আউটপুট প্রসেস রেসপন্স টু চেঞ্জিং দ্য কন্ডিশনস। ধরো এখন বর্তমানে আমার যে একটা পাওয়ার প্ল্যান্ট ভাবো, পাওয়ার প্ল্যান্টে আমার বর্তমানে কয়লা দিয়ে চলছে, বা দেখা গেল বর্তমানে কয়লার প্রাইসের থেকে আমার ডিজেল ডিজেল আমি ইমাজিন করছি, ডিজেল দিয়ে হয় না, বা ডিজেলের প্রাইসটা এখন কম আছে, তাহলে আমি কয়লার বদলে এখন আমি ডিজেল নেওয়া শুরু করলাম, দেখা গেল দুইটার ক্ষেত্রে একই রকমই আমার মানে ফিউল পাচ্ছি। তো সেক্ষেত্রে ফিউল চেঞ্জিংটা এইটা আমার আপন দ্য কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তো এটাকে আমরা বলি অপশন টু সুইচ, বিষয়টা আমরা জিনিস সুইচ করলাম। এবার অপশন টু স্টেজ বা সিকোয়েন্সিয়াল ইনভেস্টমেন্ট বলে, এটা হলো ব্রেক আর লার্জ ইনভেস্টমেন্ট ইনটু স্টেজেস। ধরো আমার অনেকগুলো একটা বড় ইনভেস্ট করতে হবে, আমাকে 3 মিলিয়ন 4 মিলিয়ন আমার ইনভেস্ট করতে হবে, আর সেটাকে আমি অল্প ভাগ করে নিচ্ছি। আমার 500 লাখ, 500 লাখ, 500,000, 500,000, 5 লাখ, 5 লাখ, এরকম করে ভাগ করে নিচ্ছি মিলিয়নটাকে, ঠিক আছে, এরকমই ভাগ ভাগ করে আমি ইনভেস্ট করছি। তো সেই ক্ষেত্রে এটা খুবই দরকার, এই ক্ষেত্রে R&D, ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট এইসবে এরকম করে করা হয়, ভাগ ভাগ করে আমার স্টেজ করা হয়। দেন একটা আমার ভালো একটা জিনিস জানতে হবে, দ্যাট ইজ ট্রেডিশনাল এনপিএম। এনপিএম আন্ডার ভ্যালুস প্রজেক্ট, এনপিএম। তো এনপিএম বলতে বোঝায় নেট নেট প্রেজেন্ট ভ্যালু, বা নেট প্রেজেন্ট ওর্থ আমরা বলতে পারি। তো ট্রেডিশনাল নেট প্রেজেন্ট ভ্যালু ইজ প্রেজেন্ট ভ্যালু অ্যাজিউমস আর নাও অর নেভার, নাও অর নেভার কন্ডিশন। মানে নেট প্রেজেন্ট ভ্যালু মানে ট্রেডিশনাল নেট প্রেজেন্ট ভ্যালু আমাকে প্রেজেন্ট ওর্থকে অ্যাজিউম করে যে নাও অর নেভার এই কন্ডিশনে, ফিক্সড ডিসিশন হিসেবে। এই ক্ষেত্রে কি ইগনোর করা হয়, এই ক্ষেত্রে আমার অপশন টু ওয়েটটাকে ইগনোর করা হয়। আমরা বেটার অপশনের জন্য বেটার ইনফরমেশন খুঁজবো, এরকম দরকারই নেই, আমি ওয়েটই করবো না, এখনই কাজ হবে। তাহলে অপশন টু মডিফাই, কোনো মডিফিকেশন না, দ্য প্রজেক্ট মিসড, যা প্রজেক্ট এখন ডেভেলপমেন্ট আছে সেইভাবেই ইনভেস্ট করে দেবো, সেটা বলা হয় ট্রেডিশনাল এনপিএম। এবার তাহলে এক্সপেন্ডেড এনপিএম হচ্ছে ট্রেডিশনাল এনপিএম প্লাস হচ্ছে রিয়েল ভ্যালু অপশনস অ্যাড করে আমাদের এক্সপেন্ডেড এনপিএম হয়। এবার রিয়েল অপশন পার্টিকুলারলি কি হয়, আনসার্টেনিটি হাই, ম্যানেজার সিগনিফিকেন্ট ফিজিবিলিটি, ঠিক আছে। দেন প্রোডাক্ট ইজ আর্লি স্টেজে আছে, মানে R&D স্টেজে আছে। দেন মার্কেট ইজ প্রজেক্টস প্লাস আউটকাম ভলাটাইল আছে। তো এইসব অপশন কিন্তু চলে আসছে। নাও হচ্ছে ভ্যালুয়েশন অফ রিয়েল অপশনে ভ্যালুয়েশন কিভাবে করা হবে, যেমন স্টক প্রাইস আমাকে দেখতে হবে, যেটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ওর যেটা আছে সেটা ক্যাশ ফ্লোকে প্রজেক্ট ক্যাশ ফ্লোকে জানাবে, ঠিক আছে, রিয়েল অপশন আমাদের অ্যানালজি হবে। এবার এফেক্ট অন রিয়েল অপশন ভ্যালু, এবার যখনই এই স্টক ভ্যালু বাড়বে, আমার স্টক ভ্যালু যদি বাড়ে সেই ক্ষেত্রে তাহলে আমার ক্যাশ ফ্লো বাড়বে, মানে আমার প্রেজেন্ট ভ্যালু বাড়বে, এই আর কি। দেন হচ্ছে এক্সারসাইজ প্রাইস বা ইনভেস্টমেন্ট কস্ট, এটা হলো আমাদের রিলেশন রয়েছে। আমার এক্সারসাইজ প্রাইস যদি নিচে কমে তাহলে ইনভেস্টমেন্ট কস্ট আমার বাড়বে। দেন হচ্ছে টাইম টু এক্সপায়ারি, এক্সপায়ারি টাইম অ্যাভেলেবেল টু ডিসাইড। এবার আমার প্রোডাক্টের যদি এক্সপায়ারি টাইমটা অনেক বেশি হয় তাহলে আমি অনেক টাইম পাবো জিনিসটাকে ডিসাইড করার। দেন হচ্ছে ভোলাটাইলিটি, যে আনসার্টেন টু ক্যাশ ফ্লোর উপর আনসার্টেনি আছে, কারণ ভোলাটাইলিটি যদি আমার বাড়ে সেক্ষেত্রে আমি খুব আনসার্টেন হয়ে যাবে ক্যাশ ফ্লোটা হবে কি হবে না। দেন রিস্ক ফ্রি রেট যদি আমার বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমার রিস্কটা নিবো কি নিবো না সেটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে রিস্ক ফ্রি রেটটা নিতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কল করতে হবে আমাকে, রিস্ক নিতে হবে। নেক্সট হলো ডিসিশন ট্রি অ্যাপ্রোচ অফ রিয়াল অপশনকে যদি ডিসিশন মেকিং ট্রি হিসেবে ভাবি। ধরো এখানে আমি আমার নাও নাও ইনভেস্ট অর ওয়েট, এখন আমি ইনভেস্ট করবো না ওয়েট করবো, যে আমি এখনই ইনভেস্ট করি তাহলে কি হবে, সেটা আউটকাম গুলো আমি দেখবো, যে হইতে পারে আমি খুব ইনকাম করলাম অথবা আমি একদমই ইনকাম করলাম না। বা যদি ওয়েট করে যাই, আমি যদি ওয়েট করলে কি হবে, ওয়েট করার পরে হয় আমার ইনভেস্ট করবো, বা ইনভেস্ট করবো না আবার ফেলবে। যদি ওয়েট করার পরে ইনভেস্ট করি সেক্ষেত্রে কি হবে, দেখা গেলো আমরা ইনকাম এত করব, আমরা একদম ইনকাম করবো না, ডোন্ট ইনভেস্টই করবো না, ঠিক আছে। এবার ওয়েট করার পরে যদি ইনভেস্ট করে দেখা যাচ্ছে এত প্রফিট হচ্ছে, বা এখন ইনভেস্ট করে এখানে প্রফিট হচ্ছে, তাহলে এখনই বেশি যদি প্রফিট হয়, ঠিক আছে, তার রিস্ক হলে উপরে যদি তার মানে 50-50 চান্স থাকে, তাহলে আমি এখনই ইনভেস্ট করবো না, তাহলে এই মেথডে আমি যাবোই না, কারণ এখানে 50-50 প্রফিট দেখা যাচ্ছে, ইনভেস্ট আমার মানে যে আমি যে ইনভেস্ট হচ্ছে তা অনেকটা বেশি হচ্ছে, এখানে হচ্ছে আর ইনভেস্ট হচ্ছেও না, প্রফিট হচ্ছে না, তাহলে কেন করবো, বুমও হচ্ছে না বাস্ট দুটোতেই কম হচ্ছে, তাহলে কেন আমি করবো, তাহলে এটাই করবো নিশ্চয়ই। তো এরকম করে আমি ডিসিশন মেকিং করতে পারি আর কি।
তো এখানে আমাদের মডিউল 3 কমপ্লিট হয়ে গেল, যেখানে আমরা 3টা চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেল, দ্যাট ইজ ইনফ্লেশন আর প্রেজেন্ট ওয়াজ অ্যানালাইসিস এন্ড আনসার্টেনিটি। আমরা এই দুটোই কিন্তু কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লেকচারে, যেখানে আমরা আলোচনা করবো আমাদের মডিউল নাম্বার 3-4 স্টার্ট করবো, যেখানে ফার্স্ট আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। তারপরে আস্তে আস্তে 3টা লেকচার আমাদের আসবে, রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, সবগুলো আস্তে আস্তে আসবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লেকচারে। গুড বাই।